আচ্ছা, আমি বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের স্মার্ট ক্লাস থেকে আজকে যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে একাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সির আমরা যেটা শুরু করেছিলাম, অ্যাকাউন্টেন্সিরই যে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং ওই চ্যাপ্টারটারই যেটুকু বাকি আছে সেটুকু আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। আগের দিন আমরা জেনেছি যে অ্যাকাউন্টিং জিনিসটা কি, অ্যাকাউন্টিংয়ের সঙ্গে বুককিপিংয়ের কি পার্থক্য, এবং আমরা সেখানে আমরা অ্যাকাউন্টিং সংজ্ঞাটাকে আমরা যখন বিশ্লেষণ করছিলাম সেখানে আমরা মোটামুটি লেনদেন কাকে বলে সেটাও আমরা জেনে গেছি। আর একটা শব্দ আমরা যে ডেফিনেশনের মধ্যে এসেছিল যে অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট, অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট। এই বিষয়ে এক প্রশ্ন আছে যে অ্যাকাউন্টিং বিষয়টা কি আর্ট মানে কলা না বিজ্ঞান? হ্যাঁ, এটা একটু বলে দিই যে এটা হচ্ছে আমাদের কলা এবং বিজ্ঞান দুটোই আমাদের অ্যাকাউন্টিংকে বলা হয়। আর্টস এবং মানে সায়েন্স দুটোরই বৈশিষ্ট্য কিছু দেখতে পাওয়া যায়। মানে কলা জিনিসটা অ্যাকচুয়ালি কি, কলা জিনিসটা হচ্ছে যে কোনো একটা বিষয়ের ওপর কারো যদি কোনো জ্ঞান থাকে বা সে যদি সেটাকে প্রয়োগ করতে চায়, তার যিনি প্রয়োগ করছেন তার নিজস্ব কিছু এফিসিয়েন্সি লাগে, কিছু দক্ষতা লাগে, কিছু তাকে সিদ্ধান্ত নিতে হয়, জাজমেন্ট করার ক্ষমতা কিছু কিছু চায়। হ্যাঁ, সেইগুলো আবেগ চায়, ইমোশন চায়, যার মাধ্যমে সে এই তার যে জ্ঞানটা সেটাকে সে বাস্তবে প্রয়োগ করতে পারে। অর্থাৎ তার নিজস্ব কিছু স্কিল দরকার, সেটা না থাকলে কিন্তু ওই অ্যাকাউন্টিংয়ের কাজটা হবে না। তাহলে একজন হিসাব নিকাশ মানে হিসাব আমাদের যে নিকাশকরণের কাজে যুক্ত ব্যক্তি যাকে আমরা অ্যাকাউন্টেন্ট বলছি, তার মধ্যে যথেষ্ট স্কিল থাকতে হবে, তার মধ্যে ব্যক্তিগত কিছু এফিসিয়েন্সি, জাজমেন্ট করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দক্ষতা, এগুলো তাকে তার মধ্যে থাকতে হয়। সেই জন্যে এটাকে বলা হয় কলা। অন্যদিকে আমরা বিজ্ঞান কথাটা যদি ব্যাখ্যা করি, বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা বিষয় সম্পর্কে আমরা পরীক্ষা নিরীক্ষা করে বা বিচার বিশ্লেষণ করে যদি কোনো সাধারণ সিদ্ধান্ত উপনীত হই, একটা সিদ্ধান্ত, একটা কনক্লুশন টানলাম, যেগুলো সাধারণত কোনো সূত্রের আকারে প্রকাশিত হয়, সেই ধরনের বিষয়গুলোকে বলা হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, তা এই বিজ্ঞানকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে পিওর সায়েন্স, বিশুদ্ধ বিজ্ঞান। হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সমস্ত সাবজেক্ট যেগুলো আছে এগুলো হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান। এগুলো পৃথিবীর সকল দেশেই এগুলো প্রযোজ্য, মানে একই রুল, নিউটনের তৃতীয় সূত্র ভারতবর্ষেও সেটা প্রয়োগ করা যাবে, একইভাবে আবার আমেরিকাতেও প্রয়োগ করা যাবে, কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটবে না। সেই জন্য এগুলো সব বিশুদ্ধ বিজ্ঞান, সব জায়গায় প্রয়োগ করা যায়। কিন্তু আমাদের যে হিসাব নিকাশকরণ যেটা আছে সেটা কিন্তু বিশুদ্ধ বিজ্ঞান নয়, এটাকে আমরা বলি বিহেভিয়ারাল সায়েন্স বা আচরণগত বিজ্ঞান। বিজ্ঞান কেন বলি আগে তাকে বলে দিই, আমাদের অ্যাকাউন্টিং ব্যাপারটাকে বিজ্ঞান কেন বলা হয় না, আমাদেরও কিছু প্রথা, রীতি, হ্যাঁ, আমাদের কিছু প্রিন্সিপাল, নীতি, এগুলোকে আমাদেরকেও মেনে চলতে হয়। হিসাব নিকাশকরণে কিছু কিছু সর্বজন গ্রাহ্য কিছু কিছু নীতি আছে, কিছু রীতি আছে, কিছু প্রথা আছে, কাস্টমস, হ্যাঁ, কিছু প্রিন্সিপাল আছে, কিছু অনুমান আছে, অ্যাজাম্পশনস আছে, সেইগুলোর উপর ভিত্তি করে আমরা হিসাব নিকাশকরণের কাজটা আমরা করে থাকি, যেটা মোটামুটি একটা দেশের মধ্যে কাজ করতে পারে। অর্থাৎ আমি ভারতবর্ষের আমাদের যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া আছে, সে কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি করলো, সেটা গোটা দেশের যারা অ্যাকাউন্টেন্ট যারা আছে তারা সেটাকে মানবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সেটা তোমার কাজ করবে। বিশুদ্ধ বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখছি সেটা গোটা পৃথিবীর যে কোনো জায়গায় সূত্রগুলো কাজ করে। কিন্তু এখানে যে আমরা যে অ্যাজাম্পশনস, যে রীতিনীতি, যে তোমার পদ্ধতি যেগুলো ফলো করব, সেগুলো একটা দেশ বা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে কাজ করে। সেই জন্য এই ধরনের বিজ্ঞানকে আমরা বলি বিহেভিয়ারাল সায়েন্স, আচরণগত বিজ্ঞান। যাই হোক, আমরা অ্যাকাউন্টিং ব্যাপারটাকে বলবো এটা হচ্ছে আর্ট এবং সায়েন্স দুটোরই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, অর্থাৎ কলা এবং বিজ্ঞান। তোমাদের 1 নম্বরে সাধারণত প্রশ্ন আসে এই পরিপ্রেক্ষিতে। এবার আমরা যেটা একটু আলোচনা করবো যে এই যে হিসাব নিকাশকরণ করছি তার উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি, তার অবজেক্টিভটা কি, উদ্দেশ্যগুলো কি আছে। এখানে অনেকগুলো উদ্দেশ্য আছে, যেগুলো অবজেক্টিভ সেগুলো কি আবার দেখবে পরে বলা হচ্ছে সুবিধা। একটু ঘুরিয়ে লিখে দিয়েছে, সেগুলো হচ্ছে সুবিধা, বিভিন্ন বইয়ে তোমরা পাবে। এর আমি কয়েকটা উদ্দেশ্য বলছি, তার মধ্যে প্রধান যে উদ্দেশ্য হচ্ছে যে তোমার যে লেনদেনগুলো হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, একটা হিসাবকালে যে লেনদেনগুলো হচ্ছে,
সেগুলোকে একটা জায়গায় কেন্দ্রীভূত করা। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেলস ডিপার্টমেন্ট, পারচেস ডিপার্টমেন্ট, তোমার প্রোডাকশন ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা থাকে। সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমার তারা আর্থিক লেনদেন করে, ট্রানজাকশন করে। সেগুলোকে একটা জায়গায় নিয়ে আসা, একটা জায়গায় কেন্দ্রীভূত করা। হ্যাঁ, সেখানে নিয়ে এসে কেন নিয়ে আসা হয় না, একটা আর্থিক শৃঙ্খলা বজায় রাখা। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যদি ওটা নিজেদের মতো হিসাব রাখে তাহলে একটা কেন্দ্রীকরণ হবে না এবং আমরা আর্থিক শৃঙ্খলাটা হবে না, যে যার মতো তারা লেনদেন করে থাকবে। সেখানে একটা কেন্দ্রীকরণের একটা প্রচেষ্টা হচ্ছে এই তোমার হিসাব নিকাশকরণ। এছাড়া যেটা প্রধান যে দুটো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য দুটোকে আমি বেশি জোর দেবো। এগুলো প্রধানত নয়। এরপরে যেটা উদ্দেশ্য যেটা হচ্ছে তোমার হচ্ছে ফাইন্যান্সিয়াল রেজাল্টস নির্ণয় করা, আর্থিক ফলাফল নির্ণয় করা। এটাকে বাংলায় বলা হবে আর্থিক ফলাফল। আর একটা শব্দ এখানে আমাদের আসবে, সেটা হলো উদ্দেশ্য, অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন বা কন্ডিশন, আর্থিক অবস্থা এটাকে বলা হয় বাংলায়। আর্থিক অবস্থা সেটাকে নিরূপণ করা, নির্ণয় করা। এই দুটো হচ্ছে, প্রথমে একটা বললাম, আবার এই দুটো হচ্ছে মেজর ফাংশন। এই দুটো হচ্ছে মেন উদ্দেশ্য। ফাংশন বললে ভুল হবে, ফাংশনটা আলাদা, আগের দিন বলেছিলাম ফাংশনগুলো। হ্যাঁ, মেন উদ্দেশ্য হচ্ছে এই আর্থিক ফলাফল নির্ণয় করা আর আর্থিক অবস্থা নির্ণয় করা। এই দুটো বিষয়কে ছাত্ররা গুলিয়ে ফেলে যখন থিওরি লেখে, তো যখন তারা কোশ্চেনের উত্তর লেখে, তারা যেহেতু বুঝে লেখে না, সেজন্য এই দুটো দেখা যায় যেখানে লেখা উচিত পজিশন সেখানে লিখে দিচ্ছে রেজাল্ট, আর যেখানে রেজাল্ট লেখা উচিত সেখানে পজিশন লিখে দিচ্ছে। এই উল্টো লিখে দেয়। জিনিসগুলোকে একটু বুঝতে হবে যে আর্থিক ফলাফল জিনিসটা কী। হ্যাঁ, তা আর্থিক ফলাফল জিনিসটা হচ্ছে কোনো একটা, আচ্ছা প্রথমে আমি একটা অ্যাজাম্পশনকে এই পরিপ্রেক্ষিতে আমি বলে দিই। আমাদের একটা অ্যাজাম্পশন পরে আছে, একটু আগে অ্যাজাম্পশনের কথা বলছিলাম, সেটা হচ্ছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, চলমান প্রতিষ্ঠানের ধারণা। এরকম বিভিন্ন অ্যাজাম্পশন, রীতিনীতি, প্রিন্সিপাল, এগুলো আমাদের আস্তে আস্তে আসবে। হ্যাঁ, তার মধ্যে এই গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন কি না, এটাকে ধরে নেওয়া হয় যে কোনো একটা প্রতিষ্ঠান, আমরা যেহেতু কমার্সের স্টুডেন্ট, আমরা কারবারি প্রতিষ্ঠানটাকেই বেশি গুরুত্ব দেবো। প্রতিষ্ঠান সে কিন্তু অদূর ভবিষ্যতে উঠে যাবে না, সে চলতেই থাকবে। হ্যাঁ, যেমন ধরো টাটা কোম্পানি 1907 সালে তার প্রতিষ্ঠা হয় এবং 1911 সাল থেকে সে প্রোডাকশন শুরু করে, কিন্তু সেই কোম্পানিটা এখনও আছে। হ্যাঁ, কোম্পানিটা চলতেই থাকবে, বন্ধ হয়ে যাবে না। এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমরা কি করেছি, এই যে বিশাল লাইফ, আমি বললাম 1907 থেকে এখন আজকে 2021 টাটা কোম্পানি চলছে। তাহলে এই যে তার লাইফটা, বিশাল লাইফ চলতেই থাকছে, এই লাইফটাকে আমরা অনেকগুলো টুকরো করে নিই। সাধারণত 1 বছরের, প্রত্যেকটা 1 বছরের টুকরো করে নিই। একটা বছরকে আমরা এই যে টুকরোগুলো করছি জীবনটাকে, লাইফ যে স্প্যান আছে, এই একটাকে আমরা বলি হিসাব কাল, অ্যাকাউন্টিং পিরিয়ড, হিসাব কাল। একটা টুকরোকে বলবো হিসাব কাল। এখন আবার এটাকে আরও ফার্দার টুকরো করে, এখন আবার আর 4টে করে টুকরো করে দিচ্ছে একটাকে বলছে Q1, Q2, Q3, Q4। মানে 1 বছরটাকে আবার 4টে টুকরো করছে এখন। সেটা আমাদের এখন জানার বিষয় নয়, সেটা তোমরা যখন কোনো ফার্মে যাবে, অ্যাকাউন্টেন্টে কাজ করবে, তখন সেটা বুঝতে পারবে Q1, Q2, Q3 কি। মানে একটা বছরকেও আবার 4টে টুকরো করে দিচ্ছে এই আর্থিক ফলাফল জানার জন্য। অর্থাৎ এই একটা বছরকে 4 টুকরো করা মানে যে 3 মাস অন্তর অন্তর কী করছে, তারা দেখছে যে আমি যে ট্রানজাকশানগুলো করছি, বিশেষ করে আমার যে নিয়মিত কার্যকলাপ যেগুলো আছে, ধরো আমি কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা পণ্য বা সেবা সে প্রদান করে, সেই পণ্য বা সেবা প্রদান করে তার কিছু রেভিনিউ হয়। এই কামগুলো পরে আলোচনা করা হবে। সে কিছু রেভিনিউ অর্জন করে, আয় অর্জন করে। সেই রেভিনিউগুলো অর্জন করতে গিয়ে তাকে কিছু খরচা করতে হয়।
এইটা বাদ দিয়ে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে প্রফিট। এই প্রফিট আবার বিভিন্ন ধরনের হয়, গ্রস প্রফিট, নেট প্রফিট, ম্যানুফ্যাকচারিং প্রফিট। এগুলো এখন আমরা জাস্ট এখন ধারণার মানে কিছুটা বোঝার জায়গায় আছে, একদম প্রাথমিক লেভেলে আমরা আছি যে কোনো একটা প্রতিষ্ঠান সে তৈরি হয় কিছু সেবা প্রদান করে। একটা মিষ্টির দোকান তৈরি হয়েছে, সে রসগোল্লা, তোমার সন্দেশ, জিলাপি, যা হোক যেগুলো মিষ্টির দোকানে পাওয়া যায় সেগুলো সে বিক্রি করে এবং কিছু টাকা পায়, সেটা হচ্ছে তার কাছে রেভিনিউ। অন্যান্য সোর্স থেকেও কিছু কিছু ইনকাম হতে পারে। আমি শুধুমাত্র তার যে ব্যবসাটা, যেটা নিয়ে সে ব্যবসা করছে, ট্রেডিং যেটা, সেইটার রেভিনিউটার কথা ধরছি, বোঝার সুবিধার জন্য ধরছি, ঠিক আছে। এবার এই যে রেভিনিউটা আসছে, এই রেভিনিউটাকে পুরোটাই কিন্তু লাভ নয়, এর থেকে তোমাকে কিছু এক্সপেন্সেস, কিছু খরচা করেছে। অর্থাৎ সে মিষ্টি করতে গেলে তোমার চিনি লাগবে, ঘি লাগবে, ডালডা লাগে, ছানা লাগে, একটা মেজর কম্পোনেন্ট। হ্যাঁ, তারপরে তোমার যে কর্মচারী যারা আসে, কেউ কেউ আবার চন্দননগর থেকে কর্মচারী নিয়ে আসে। হ্যাঁ, তা চন্দননগরই তো মিষ্টি কোথাকার ভালো, যাই হোক, চন্দননগর থেকে নিয়ে আসছে বা কোনো একটা বিখ্যাত জায়গা থেকে নিয়ে আসছে, তা তাকে বেতন দিতে হচ্ছে, তাকে ইলেকট্রিক বিল যে তার মেটাতে হচ্ছে, সেই সমস্ত খরচাগুলো মিটিয়ে যেটা পায় সেটা হচ্ছে প্রফিট, ঠিক আছে। তা এই ফিনান্সিয়াল রেজাল্ট বলতে এই প্রফিটটাকে আমরা বুঝছি। এটা তোমার যদি রেভিনিউয়ের থেকে এই খরচাটা বেশি হয়ে যায়, এটাই হয়ে যাবে লস। তোমার দেখা যায় যদি রেভিনিউ যা বিক্রি করে সে যা পেয়েছে তার থেকে যদি তোমার এক্সপেন্সেসটা যদি হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানটা লস করবে, বোঝা গেছে। তাহলে এই যে আর্থিক ফলাফল, যেমন তোমরা ছাত্ররা প্রত্যেক বছর পরীক্ষা দাও, তোমরা ওই প্রত্যেক বছরটাকে বা প্রত্যেকটা ক্লাসটাকে একটা অ্যাকাউন্টিং ইয়ার বা হিসাবকাল ধরতে পারো। 5 একটা হিসাবকাল, 6 একটা হিসাবকাল, 7 একটা হিসাবকাল। 5-এ ফেল করলে না পাস করলে, 6-এ পাস করলে না ফেল করলে, এগুলো প্রত্যেকবার জানানো হয় তোমাকে, তুমি তার মাধ্যমে সেটা জানতে পারো। এখানেও হচ্ছে ফাইন্যান্সিয়াল রেজাল্টটা হচ্ছে তাই, অর্থাৎ আমার যে অ্যাক্টিভিটিস, যেটা নিয়ে আমি ব্যবসা করছি সাধারণত, সেইটা থেকে আমি যে রেভিনিউগুলো পাচ্ছি, আমার যে মানে কিছু সম্পদ আসছে বা নগদ অর্থ আসছে, আর সেটাকে অর্জন করতে গিয়ে যে খরচগুলো যেগুলো করছি সেইগুলোর মধ্যে তুলনা করে দেখব যে আমার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে। এই প্রফিট তার বিভিন্ন নাম আছে, সেগুলো এখন জানার দরকার নেই, যখন আমরা ফাইনাল অ্যাকাউন্টস করব তখন সেটা আমরা জানবো, ঠিক আছে। এটা হচ্ছে আর্থিক ফলাফল, এটা জানা খুব দরকার। হ্যাঁ, পাস ফেল নাই তোমাদের, দেখো 8 পর্যন্ত পাস ফেল নাই, অর্থাৎ ছেলেটা অ্যাকচুয়ালি কী প্রোগ্রেস করছে। হ্যাঁ, ছেলেটাকে 8-এ পড়ার যোগ্য না 7-এ পড়ার যোগ্য, এগুলো অনেক সময় আমরা মাপতে পারি না। অন্যান্য কারণ, বিশেষ কোনো কারণে হয়তো ওটাকে চালু রেখেছে। হ্যাঁ, কিন্তু এই ফলাফলটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা কারবারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, শুধু প্রতিষ্ঠানটার ক্ষেত্রে নয়, কেন এই ফলাফলের উপরে কিন্তু সরকারও তাকিয়ে থাকে। শুধু সরকার নয়, যারা ইনভেস্ট করে, ইনভেস্টার মূলধন নিয়োগ করেছে, তারাও তাকিয়ে থাকে। একটা কোম্পানি লস খাচ্ছে, তাকে সেখানে নিশ্চয় কেউ বিনিয়োগ করবে না। হ্যাঁ, বা সরকার দেখবে কত টাকা সে প্রফিট করেছে, আমি ট্যাক্স নেব তার কাছ থেকে। হ্যাঁ, সেখানে আর্থিক ফলাফল নির্ণয় করাটা খুব জরুরি। হ্যাঁ, এবার দ্বিতীয় আসছে যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন। ফাইন্যান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থা দেখো, বা কন্ডিশন। আর্থিক অবস্থা জিনিসটা কি না, কোনো একটা নির্দিষ্ট দিনে কোনো প্রতিষ্ঠানের কাছে কত সম্পত্তি আছে এবং কত দেনা আছে। তার কাছে কত সম্পত্তি আছে আর কত দেনা আছে, দায় আছে, লায়াবিলিটি, এটা দেখা হয়। একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রে হতে পারে। আমি তো একটা হিসাব রক্ষণ একক, আগের দিন বলেছিলাম যে যারই হিসাব রাখা হয় সেই হচ্ছে হিসাব রক্ষণ একক। হ্যাঁ, আমার আর্থিক অবস্থা কেমন, এটা জানতে গেলে দেখতে হবে আমার কত সম্পত্তি আছে আর কত দেনা আছে। আমার বর্তমানে একটা বাড়ি আছে, সেটা আমি লোন নিয়ে করেছি, একটা স্কুটি আছে, ব্যাস, বিশেষ কিছু দেনা এখন আর নাই, যেহেতু লোন অনেকটা শোধ করে দিচ্ছি। মোটামুটি একটা আর্থিক অবস্থা আছে। আবার কারো 4টে বাড়ি আছে, কারো 4 চাকা আছে, 3টে 4টে করে থাকে কারো কারো, কারো আবার 4 চাকার মধ্যে আবার কারো মার্সিডিজ আছে, কারো ফেরারি আছে। তাহলে দেখবো যে সম্পদ কতটা আছে আর কতটা দায় আছে। দায় বলতে এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলবো এক্সটার্নাল লায়াবিলিটি, ঠিক আছে। বাইরের কত লোক আমাকে টাকা পায়, বাইরের কত লোক
এখানে দায়টা আমরা যখন পড়বো তখন দেখবো এর দুটো ভাগ আছে, ইন্টারনাল লায়াবিলিটি, এক্সটার্নাল লায়াবিলিটি, আরও ভাগ করা যায়। হ্যাঁ, তা এক্ষেত্রে আমরা যে সেন্সে আর্থিক অবস্থা বোঝাবার ক্ষেত্রে যে দায়টা আমরা মানে হিসাবে নিয়ে আসি সেটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস কতটা আছে, আমার বাইরের কত লোক আমার কাছে টাকা পায় আর আমার হাতে কত অ্যাসেট আছে, এইটাকে আমাকে জানতে হয়। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে বা কোনো একটা দিনে আমাকে জানতে হয়। এইটা থ্রু আমরা করি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা এটাকে নির্ণয় করে থাকি কোনো একটা পার্টিকুলার দিনে আমরা বা সময়ে আমার আর্থিক অবস্থা কেমন। আর্থিক অবস্থা কেমন তার উপর নির্ভর করে না, এই আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে আমাকে বিভিন্ন যে ইনভেস্টর যারা আছে তারা আমাদেরকে লোন দেয়, বিনিয়োগ করে। ঠিক আছে, বা আমাকে যারা আমার যারা সাপ্লায়ার আছে, আমাকে যারা কাঁচামাল যারা সাপ্লাই করে, র মেটেরিয়ালস যারা দেয়, বা আমি যাদের কাছ থেকে যে পণ্য কিনে নিয়ে আসি, তারা যদি দেখে যে আর্থিক অবস্থা ভালো নয়, হ্যাঁ, তাহলে তারা কিন্তু এই মানে আমার প্রতিষ্ঠানটার উপরে খুব একটা সে নির্ভর করবে না। ঠিক আছে, সে আমাকে খুব একটা ধার দিতে চাইবে না। হ্যাঁ, তাহলে আর্থিক অবস্থাটা আমরা এই বার করব এই অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে। এই দুটো হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেজাল্টস, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা পজিশন। এবার এছাড়াও আছে তোমার হচ্ছে যেমন তথ্য, তোমার আর একটা হচ্ছে কম্প্যারিজন, তুলনা করা। কার সঙ্গে তুলনা করব? আমি নিজের মধ্যে তুলনা করতে পারি। মানে আমি 5-এ অঙ্ক 100 পেতাম, আমি মানে কোনো ছাত্র হয়তো পায়, দেখা গেল সে 6-এ গিয়ে পেয়ে গেল 40, আবার দেখা গেল সে 7-এ গিয়ে দেখা গেল 45, আবার দেখা গেল 8-এ গিয়ে হয়তো 70। তাহলে এই নিজের মধ্যেই তুলনা করতে পারবে। এই যে আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল, আগের বছরে কেমন আমার আর্থিক ফলাফল ছিল, কত টাকা প্রফিট করেছি, এবছরে কত টাকা প্রফিট করলাম, কমে গেল না বাড়লো। কমে গেলে দেখবো যে কেন কমলো, কারণটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে নিজের ভিতর মধ্যেই বিভিন্ন ইয়ার যেগুলো আছে, হিসাবকাল আছে। হ্যাঁ, এই বিভিন্ন যে লাইফটাকে ভাগ করেছি হিসাবকালে, আগের বছরে কীরকম ছিলাম, এখন কেমন আছে। সবাই চাইবে, প্রত্যেকটা মানুষ বলো, প্রত্যেকটা প্রতিষ্ঠান বলো, তাদের লক্ষ্য হচ্ছে গ্রোথ, স্যার বৃদ্ধি। একটা গাছ চাইবে বড় হতে, একটা মানুষ চাইবে বড় হতে, বড় মানে আর্থিক দিক দিয়ে বড় হতে, হাইট নয়, হাইট একটা নির্দিষ্ট সময়ের পরে বাড়বে না। হ্যাঁ, আর একটা প্রতিষ্ঠান চাইবে তার বৃদ্ধি হোক, সে এখন একটা ব্রাঞ্চ আছে, আরও 4টে ব্রাঞ্চ খুলবে, সেটা সে চাইবে। এখানে একটা প্রোডাকশন সেন্টার আছে, আবার সে অন্য একটা জায়গায় প্রোডাকশন সেন্টার খুলতে চাইবে। তাহলে এইটা করতে গেলে তার মধ্যে তুলনা করতে হবে। যদি কোনো জায়গায় যদি দেখে যে আমার খারাপ হচ্ছে ফলাফল বা আর্থিক অবস্থা যদি খারাপ হয়ে যাচ্ছে, তাহলে তাকে তার যে মেজার নিতে হবে, কারেক্টিভ মেজার তাকে নিতে হবে, কেন এটা হচ্ছে কারণটা, এবং সেটা সেই জায়গায় তাকে অ্যাড্রেস করে সেই জায়গাটাকে ইমপ্রুভ করতে হবে। সেটা হচ্ছে তুলনা। এবার আমি দেখলাম যে আমি খুব ভালো রেজাল্ট করছি, আগে 40 পেতাম, এখন 41 পাচ্ছি, 42 পাচ্ছি, 43 পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার যে বন্ধুবান্ধব আছে তারা দেখা যাচ্ছে কেউ 80 পাচ্ছে, আগে 80 পেত সে এখন 85 পাচ্ছে, 85 পেত সে এখন 90 পাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আমি ইমপ্রুভ করছি হয়তো বটে, কিন্তু আমার বন্ধুবান্ধবরা আমার থেকে ভালো পজিশনে আছে, তাদের আর্থিক অবস্থা ভালো, আর্থিক ফলাফল ভালো। একটা ইন্ডাস্ট্রিতে অনেক ফার্ম থাকে, হ্যাঁ, একই জিনিস বহু প্রতিষ্ঠান তৈরি করে। হ্যাঁ, একটা বিস্কুট তৈরি করছে, বিক্স ফার্ম তৈরি করছে, তোমার আনমোল তৈরি করছে, ব্রিটানিয়া তৈরি করছে, এরকম বিভিন্ন কোম্পানি তৈরি করছে। এই যে বিস্কুট ইন্ডাস্ট্রিতে বিভিন্ন যে ফার্মগুলো আছে, তাদের মধ্যেও কিন্তু তোমাকে মানে তুলনা করতে হবে, কম্পেয়ার করতে হবে যে আর্থিক অবস্থাটা ভালো হচ্ছে না, মন্দ হচ্ছে, এবং সেই অনুযায়ী তোমাকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর ফলে যেটা হচ্ছে যে আমাদের যে হিসাব নিকাশকরণ সংক্রান্ত তথ্য তৈরি করতে হবে, অ্যাকাউন্টিং ইনফরমেশন, যেটা উদ্দেশ্য। অ্যাকাউন্টিংয়ের একটা উদ্দেশ্য হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন তৈরি করা। আমি এটা একটু আমাদের পরে এটা টপিক আছে, আমি এখানেই আলোচনাটা করে দিচ্ছি যে অ্যাকাউন্টিং ইনফরমেশন জিনিসটা কি। অ্যাকাউন্টিং ইনফরমেশন জিনিসটা হচ্ছে যেটা এমন একটা বিষয়, এই ইনফরমেশন জিনিসটা, ইনফরমেশনের বাংলা হচ্ছে তথ্য। এমন একটা বিষয় যার থেকে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি যে সমস্ত বিষয় থেকে, সেগুলি হচ্ছে তথ্য।
এই তথ্য কথাটা ইংরেজিতে বললাম ইনফরমেশন। এই তথ্য কথাটাকে বুঝতে গেলে আমাদের জানতে হবে যে আরেকটা কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে উপাত্ত, ডেটা। ডেটা ডেটা জিনিসটা কি না, কোনো একটা পার্টিকুলার জিনিস যেটা সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। একটা ক্লাসের কোনো একটা পার্টিকুলার ছেলে মিস্টার এক্স ধরো, সে অঙ্কে 70 পেয়েছে, এটা হচ্ছে ডেটা। আমি যখন ক্লাসের যে 60টা ছেলে আছে, প্রত্যেকটা ছেলের নাম্বার যদি নেই, এবার কারো দেখা যাবে ওয়াই পেয়েছে 75, কারো জেড পেয়েছে হয়তো দেখা যাবে 50, এরকম বিভিন্ন ডেটা পাবো। এই ডেটাগুলোকে আমরা যখন একটা তথ্যের আকারে প্রকাশ করব, যে এই যে ক্লাসে 60 জন ছেলে আছে, তার মধ্যে 50 জন ছেলে অঙ্কে 90-এর বেশি পেয়েছে, বাস্তবে পায় না, আমি বলে ফেললাম, হ্যাঁ, বা 10 জন ছেলে সে খুব 30-এর কম পেয়েছে, বা 5 জন ছেলে সে ফেল করেছে। এগুলো হচ্ছে তথ্য। যখন সমস্ত ডেটাগুলোকে, উপাত্তগুলোকে যখন নেব আমি, দিয়ে তার উপর ভিত্তি থেকে যখন আমি কোনো সিদ্ধান্ত নেবো যে 5 জন ছেলে ফেল করলো, অর্থাৎ তাদের জন্য স্পেশাল কেয়ার দিতে হবে, এই 5 জন ছেলে যাতে ইমপ্রুভ করতে পারে আগামী দিনে। এতজন ছেলে 90-এর বেশি পেয়েছে, ওরা কীভাবে 100 পেতে পারে আগামী দিনে, যাতে আমাদের স্কুল থেকে একটা ছেলে পজিশন পেতে পারে। এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে তথ্য, ঠিক আছে। অর্থাৎ তথ্যের যে বেসটা সেটা হচ্ছে ডেটা। ডেটা উপাত্ত বলা হয় তাকে। এই উপাত্তগুলো হচ্ছে আমাদের হিসাব নিকাশকরণের ক্ষেত্রে যে সমস্ত ট্রানজ্যাকশনসগুলো হয়, মেনলি হচ্ছে এই ট্রানজ্যাকশনসগুলি হচ্ছে এক একটা উপাত্ত। বিভিন্ন ট্রানজ্যাকশন আমরা করছি, কাউকে ধারে বিক্রি করছি, কাউকে নগদে বিক্রি করছি, এক্সকে বিক্রি করছি, ওয়াইকে বিক্রি করছি, এটা দিয়ে আমি কিছু বুঝতে পারছি না। আলটিমেটলি আমাকে জানতে হবে আমি বছরে কত টাকা মোট বিক্রি করেছি। তুমি কাকে বিক্রি করেছো তোমার জানার দরকার নেই, তুমি বড় জোর জানতে পারো কত টাকা ধারে বিক্রি করেছো, কত টাকা নগদে বিক্রি করেছো, কাকে বিক্রি করেছো, সেগুলো ডেটা আকারে থেকে যাবে। কিন্তু একটা ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার জন্য যে আমার কত টাকা আমি পণ্য বিক্রয় করেছি, সেটার জন্য হচ্ছে তথ্য দরকার। অর্থাৎ হিসাব নিকাশ যে আমাদের যে প্রক্রিয়া আছে, সেখান থেকে আমরা যখন উপাত্ত সংগ্রহ করব, এবং সেই উপাত্তগুলো সংগ্রহ করার পরে যখন আমরা সিদ্ধান্ত গ্রহণের উপযোগী কোনো বিষয় তৈরি করব, সেটাকে বলা হবে ইনফরমেশন, অ্যাকাউন্টিং ইনফরমেশন। সেটাকে বলা হবে অ্যাকাউন্টিং ইনফরমেশন। উপাত্তকে কাজে লাগে সেগুলোকে করা হয়। এইগুলোকে কেন করা হয়, এই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো কেন তৈরি করা হয় না, অ্যাকাউন্টিং ইনফরমেশনটা তার দু ধরনের ব্যবহারকারী আছে। একটা হচ্ছে ইন্টারনাল ইউজার আছে, কিছু কিছু ইন্টারনাল ইউজার আছে, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার, অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী ব্যক্তিরা আছে। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আছে না, তারা হচ্ছে তোমার মালিক নিজে, মালিক, কারবারের সঙ্গে যে যুক্ত মালিক, পরিচালক মণ্ডলী, কারবারের মধ্যে যে সমস্ত শ্রমিক কর্মচারী আছে তারা, এরা হচ্ছে কারবারের ভিতরকার, যারা ওই তথ্যগুলো জানতে চায়। মালিক জানতে চাচ্ছে যে টাকাটা ইনভেস্ট করেছে ঠিকঠাক ব্যবহার করছে কিনা, কত টাকা প্রফিট করলাম। তাকে যদি বললাম এত টাকা সেল করেছি, এত টাকা খরচা করেছি, সে কিছু বুঝতে পারবে না। আলটিমেটলি তাকে তথ্যের আকারে টাকা দিতে হবে, আপনি এত টাকা প্রফিট করেছেন। ম্যানেজমেন্ট দেখবে যে আমি ঠিকঠাক চালাতে পেরেছি কিনা, এবং যদি আমার কোনো ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিগুলোকে সংশোধন করতে হবে। কর্মচারীরা দেখবে যে আমি এত টাকা প্রফিট করছি, কোম্পানি প্রফিট করছে, আমাকে তো সেরকম কিছু দিচ্ছে না, শ্রমিক কর্মচারীরা দেখছে আমাকে সেরকম বেতন দিচ্ছে না বা অন্যান্য সুবিধা দিচ্ছে না, তাহলে তারাও তাদের জানতে চাইবে। সেই অনুযায়ী তারা ম্যানেজমেন্টের কাছে তাদের যে পে হাইক করার দাবি জানাবে, হ্যাঁ, যে আমাদের পে হাইক করুন, আপনি এত টাকা প্রফিট করলেন আমাদেরকে দিলেন না, আপনার বেতন খাতে খরচা এত কম। হ্যাঁ, তাহলে তারা এগুলো ব্যবহার করবে। আর এক্সটার্নাল ইউজার কারা আছে, এক্সটার্নাল ইউজার্স হচ্ছে, যারা যেমন প্রধান হচ্ছে সরকার বসে আছে,
যে কত টাকা প্রফিট করছে, কেন ট্যাক্স নেবে, কর্পোরেট ট্যাক্স আদায় করবে, ট্যাক্স নেবে, কেন তার রেভিনিউয়ের একটা উৎসই হচ্ছে কর্পোরেট ট্যাক্স। হ্যাঁ, কর্পোরেট সংস্থাগুলো তাকে ট্যাক্স সে কালেকশন করবে। ইনভেস্টার দেখবে, ব্যালেন্স শিটটাকে ভালো করে দেখবে, বা অন্যান্য যে সমস্ত টুলসগুলো আছে দেখবে যেখানে ইনভেস্ট করা যাবে কি না, ওই কোম্পানির শেয়ার আমি কিনবো কি না, ওই কোম্পানির ডিবেঞ্চারে আমি ইনভেস্ট করবো কি না, সে বিচার করে দেখবে। যদি দেখে যে তার আর্থিক অবস্থা ভালো নয়, আর্থিক ফলাফল খারাপ করেছে, সেখানে সে ইনভেস্ট করবে না। তাহলে কারা কারা দেখবে? বাইরের কারা দেখবে? সরকার দেখবে, যারা বিনিয়োগকারী, যারা ইনভেস্টার আছে তারা দেখবে, গভর্নমেন্ট, ইনভেস্টার, পাওনাদার যারা আছে, ক্রেডিটার্স, ইনভেস্টার, গভর্নমেন্ট, ইনভেস্টার, ক্রেডিটার্স, এমনকি ব্যাংকার যারা আছে, বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান, তারাও যদি এরা ইনভেস্টার মধ্যে পড়ে যেতে পারে, লোন দেবে কিনা, হ্যাঁ, লোন দেবে কিনা, সেটাও তারা দেখার জন্য এই সমস্ত তথ্যগুলো তারা ব্যবহার করে। এই জন্য আমাদের প্রশ্ন আসে যে হিসাব নিকাশকরণ তথ্যের ব্যবহারকারী কারা। হ্যাঁ, তখন তোমাকে হয়তো আমাদের তো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন বলে দেওয়া আছে, এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আসবে, এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন আসবে, সেখানে হয়তো বলে দেবে একজন এক্সটার্নাল ইউজারের 4টে অপশন দিয়ে দেবে, এর মধ্যে কে তোমার ইন্টারনাল ইউজার, মালিক, গভর্নমেন্ট, তোমার হচ্ছে ইনভেস্টার, ক্রেডিটার, কে হচ্ছে তোমার ইন্টারনাল ইউজার, আনসার হবে মালিক। বাদবাকি যেগুলো বললাম সেগুলো হচ্ছে তোমার সবই হচ্ছে এক্সটার্নাল ইউজার। এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে, বোঝা গেছে? আচ্ছা, তা এই মোটামুটি এই তথ্যগুলোকে তৈরি করে সেগুলোকে সরবরাহ করতে হবে, সাপ্লাই করতে হবে কাদের কাছে? না, ওই যাদেরকে বললাম মালিক, এই সমস্ত। হ্যাঁ, এবার হিসাব নিকাশকরণের যে উপযোগিতাগুলো, এইগুলোকে একটু ঘুরিয়ে লিখে দিতে হবে, যে এই আর্থিক ফলাফল নির্ণয় করা যায়, এর মাধ্যমে আমাদের যে আর্থিক লেনদেনগুলো হয় তার মধ্যে সেগুলোকে কেন্দ্রীভূত করে আমরা আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারি, আমরা বিভিন্ন বছরের মধ্যে তুলনা করতে পারি একই প্রতিষ্ঠানের মধ্যে, আবার একই ইন্ডাস্ট্রির যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে আমি তুলনা করতে পারি, বা হিসাব নিকাশকরণ সংক্রান্ত তথ্য আমরা তৈরি করতে পারি, এবং সেই তথ্যগুলোকে আমরা যারা তথ্যের ব্যবহারকারী তাদের কাছে আমরা সরবরাহ করতে পারি। এগুলি হচ্ছে সুবিধা, ঠিক আছে? এইগুলো মোটামুটি তোমরা বইয়ে পাবে, আমি জাস্ট একটু বোঝাবার জন্য বলছি। আর আরেকটা হচ্ছে লিমিটেশন, মানে কিছু কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং, কিছু কিছু সীমাবদ্ধতা আছে যে কোনো সাবজেক্টেরই থাকে। লিমিটেশনস অফ, আমার হাতের লেখাটা একটু বুঝতে অসুবিধা হবে, আর এখানে বুঝে গেল। লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং, আমরা যে অ্যাকাউন্টিং যেটা করছি, হিসাব নিকাশকরণ করছি, তার কিছু কিছু ত্রুটি আছে। হ্যাঁ, সেই ত্রুটিগুলো কি না, 1 নম্বর ত্রুটি হচ্ছে যেটা হচ্ছে আমরা যে সম্পত্তিগুলো আমরা হিসাব রাখছি সেগুলো সব তাদের হিস্টোরিক্যাল কস্টের উপর ভিত্তিতে রাখছি। হিস্টোরিক্যাল কস্ট মেথডটাকে আমরা ফলো করি, হিস্টোরিক্যাল কস্ট যে মেথড সেটাকে আমরা ফলো করি, ঐতিহাসিক মূল্যে আমরা দেখাই, যার ফলে আমাদের যে আর্থিক অবস্থাটা দেখায় সেটা সবসময় আমাদের আর্থিক অবস্থাটাকে রিপ্রেজেন্ট করে না, সবসময় আমাদের আর্থিক অবস্থাটাকে রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে? আমি যদি বলি আমার বাড়িটার দাম হচ্ছে 15 লাখ টাকা, বর্ণিলপুরে আমার একটা দোতলা বাড়ি আছে, আমার বাড়িটার দাম হচ্ছে 15 লাখ টাকা, তাহলে বলে একটা ফালতু বাড়ি আছে, 15 লাখ টাকা দাম, কিছুই মানে আর্থিক অবস্থা নয়, এমনি আর্থিক অবস্থা খারাপই, কিন্তু তবু বলছি মানে এটাকে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, আর্থিক অবস্থাটাকে বোঝা যাবে না। তার কারণ হচ্ছে আমার বাড়িটা জায়গা এই সমস্ত কিনতে, দোতলা করতে আমি যে সময় করেছি সেই সময় ওরকমই খরচা হয়েছে, কিন্তু এখন ওই জায়গায় ওই সেম বাড়িটা যদি তুমি করতে যাও তোমার দেখা যাবে অনেক, ওই জায়গা কিনতেই ওই 15 লাখ টাকা জায়গাটাই হবে না তোমার। হ্যাঁ, তাহলে আমরা যখন হিসাব রাখছি ওই হিস্টোরিক্যাল কস্ট মেথডে হিসাব রাখছি, আমি আমার ওই সম্পত্তির দামটা দেখাচ্ছি ওইটাই 15 লাখ টাকায় দেখাচ্ছি, তাহলে সেটা দিয়ে আমার আর্থিক অবস্থা তুমি বুঝতে পারছো না, ঠিক আছে? তেমনি আর্থিক ফলাফলের ক্ষেত্রেও আমরা দেখবো যে আর্থিক ফলাফল যেটা আমরা বার করছি, আর্থিক ফলাফল যেটা বার করছি সেখানে যে রেভিনিউগুলো অর্জন হচ্ছে, যে রেভিনিউগুলো একটা বছরের মধ্যে আমরা অর্জন করছি, আর
সেই রেভিনিউগুলো অর্জন করতে গিয়ে যে খরচাগুলো করা হচ্ছে, এই খরচাগুলোর মধ্যে যে টাইমটা আছে তার মধ্যে একটা ইনফ্লেশনারি একটা এফেক্ট ঘটে, একটা ইনফ্লেশনের প্রভাব পড়ে। দুটো সময়কে ম্যাচ করছে একটা সময় এসে, কিন্তু এগুলো ঘটছে বিভিন্ন পিরিয়ডে, কোনোটা জুলাই মাসে ঘটছে, কোনোটা মার্চ মাসে ঘটছে, কোনোটা তোমার মার্চে বলছি, হ্যাঁ মার্চেও ঘটছে, কোনোটা ফেব্রুয়ারিতে ঘটছে, এগুলো বিভিন্ন সময় ঘটছে। কিন্তু সেই সময় আমাদের যে ইনফ্লেশন যে মুদ্রাস্ফীতি যেটা আছে সেটা দেখা যাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম মুদ্রাস্ফীতি। হ্যাঁ, এই আমাদের এখন দেখতে পাচ্ছি আলুর দাম এবছর বিভিন্ন সময় বিভিন্ন রকম হলো, কখনো 50, কখনো 45, কখনো 30। হ্যাঁ, তা এগুলো এই ম্যাচ করা তোমার ঠিকঠাক হয় না বলে আর্থিক ফলাফলটা ঠিকঠাক করা যায় না। মুদ্রাস্ফীতি এমন একটু বলে দিই একটুখানি ইনফ্লেশন জিনিসটা কি, আগের দিনের কথাটা যেহেতু উচ্চারণ করেছি। হ্যাঁ, ইনফ্লেশনটা একটু বলে দিই। ইনফ্লেশন হচ্ছে বাংলায় বলি মুদ্রাস্ফীতি, যখন জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়তে থাকে, আজকে বাড়লো কালকে কমে গেলে হবে না, ক্রমাগত যখন বাড়তে থাকবে তখন সেরকম সিচুয়েশনকে বলা হয় ইনফ্লেশন। ঠিক আছে? হ্যাঁ, ইনফ্লেশন ইজ এ সিচুয়েশন হোয়ার মানি ইনকাম এক্সপেন্ডস মোর দ্যান ইন প্রপোর্শন টু ইনকাম আর্নিং অ্যাক্টিভিটিস। হ্যাঁ, যখন আর্থিক কার্যকলাপের থেকে আর্থিক আয় বৃদ্ধি পায়, আর্থিক কার্যকলাপের থেকে আর্থিক আয় যখন বেড়ে যায়, আর্থিক আয়। ইনফ্লেশন ইজ এ সিচুয়েশন হোয়ার মানি ইনকাম এক্সপেন্ডস মোর দ্যান ইন প্রপোর্শন টু ইনকাম আর্নিং অ্যাক্টিভিটিস। আয় উপার্জনকারী কার্যকলাপ, আমরা প্রত্যেকে বিভিন্ন রকম কার্যকলাপের সঙ্গে যুক্ত আছি। কেউ শিক্ষকতা করছে, কেউ ব্যবসা করছে, কেউ শিল্প প্রতিষ্ঠানে কাজ করছে, নানা রকম কাজের সঙ্গে যুক্ত আছি। সেগুলো হচ্ছে আর্থিক কার্যকলাপ। এই আর্থিক কার্যকলাপের থেকে যদি আর্থিক আয়টা বেড়ে যায়, হ্যাঁ, অর্থাৎ উৎপাদনটা কমে যাচ্ছে আর মানুষের আয় বেড়ে যাচ্ছে, মানুষের কাছে পকেটে প্রচুর টাকা আছে কেনার জন্যে, পণ্য সামগ্রী কম আছে, তা বলে আমি যখন আমার কাছে ক্ষমতা নেই কেনার, অন্য একজন এসে অল্প জিনিস আছে কিনে নিয়ে চলে যাচ্ছে, দামটা বেড়ে যাচ্ছে। যেমন এই করে ইলিশ মাছের দাম খুব বেড়ে গেছে, 1700 টাকা কেজি হয়ে গেছে এবছর। আগে খাওয়া যেত, এখন আর খাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে 1700 টাকা দিয়েও লোকে খাওয়ার লোক আছে প্রচুর। হ্যাঁ, বা 1300 টাকা দিয়েও এবছর যে দামগুলো হয়েছে, প্রচুর লোককে আমি দেখলাম খেতে। হ্যাঁ, কিন্তু সেই কন্ডিশনে অনেকেই নেই, মানে আমি অন্তত নেই। হ্যাঁ, তা এই হচ্ছে ইনফ্লেশন, হচ্ছে সিচুয়েশন। এই ইনফ্লেশনের যে প্রভাবটা, সেটা এই আমাদের যে অ্যাকাউন্টিং সিস্টেম, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে, সেগুলো আমরা দেখতে পাই না। আর কি আমরা দেখতে পাই না, আর কি ত্রুটি আছে আমাদের, যে আমরা অনেকগুলো অ্যাজাম্পশন করি। হ্যাঁ, অনেক আমাদের অ্যাজাম্পশন করতে হয়, যেমন কতটা কুড়িন হবে, হ্যাঁ, কতটা কুড়িন হবে, হ্যাঁ, কতটা তোমার কুড়িনটা অবশ্য হবে বললে ভুল হবে, মানে কতটা ডাউটফুল আছে, কুড়িন অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, কুড়িনটা আবার বলাটা ভুল হচ্ছে, তবুও প্রভিশন কতটা করতে হবে, কুড়িনের জন্য কতটা এখন বুঝবে না। আর তোমাদের দুর্ভাগ্যবশত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা তোমার বাদ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, রিজার্ভস অ্যান্ড সারপ্লাস, এই চ্যাপ্টারটা, এই রিজার্ভস অ্যান্ড প্রভিশন চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে। এখানে প্রভিশন কতটা করতে, বিভিন্ন প্রভিশন করতে হয়, এগুলো তুমি এখন বুঝবে না, বিভিন্ন অ্যাজাম্পশন আমাদের করতে হয়, সেইগুলো ঠিক সঠিক হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেগুলো আমাদের সঠিক হয় না, সেটা একটা ত্রুটি আছে। আর একটা ত্রুটি আছে, সেটা হচ্ছে তোমার যে হিউম্যান রিসোর্সের যে কনসেপ্ট, যেটা খুব আধুনিক কনসেপ্ট, হিউম্যান রিসোর্স। বর্তমান যুগে মানুষকে একটা সম্পদ রূপে গণ্য করা হয়। হ্যাঁ, মানুষ হচ্ছে একটা সম্পদ। হ্যাঁ, এই মানব সম্পদের মধ্যে যে মানবিক গুণাবলীগুলো আছে, যে দক্ষতা আছে, সেইগুলোকে আমাদের কোনো মানবিক বিষয়কে আমরা এখানে গুরুত্ব দিই না। অর্থাৎ একজন সেলসম্যানের প্রেজেন্সে যদি বিক্রি বেড়ে যেতে পারে, দেখা গেল যে তার প্রতিষ্ঠানে একজন এমন রিসেপশনিস্ট আছে, সেখানে কাস্টমাররা সেখানে ভিড় করছে। হ্যাঁ, অথচ সেই রিসেপশনিস্টও যা মাইনে পাচ্ছে, পাশের যে কোম্পানির যে রিসেপশনিস্ট, সেও মাইনে একই পাচ্ছে। অর্থাৎ তার যে নিজস্ব দক্ষতা, গুণাবলী, মানবিক গুণাবলী আছে, তার দক্ষতা আছে। একজন ম্যানেজার, সে দেখা যাবে যে ইন্ডাস্ট্রিতে অন্যান্য ম্যানেজাররা যা মাইনে পাচ্ছে, সেও সেই পাচ্ছে, কিন্তু দেখা যাবে তার ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি
ইন্ডাস্ট্রিতে অন্যান্য যারা ম্যানেজার আছে তার থেকে অনেক বেশি। এই যে মানবিক গুণগুলোকে সেইগুলোকে আমরা এই অ্যাকাউন্টিংয়ে আমরা সেগুলোকে আমরা হিসাবের মধ্যে নিয়ে আসি না। শ্রমিক কর্মচারীদের মধ্যে যে দক্ষতা আছে এই লিমিটেশনগুলো থাকার ফলেই কিন্তু অন্যান্য যে তোমাদের দেখবে আছে অ্যাকাউন্টিংয়ের যে ব্রাঞ্চগুলো, যেমন ইনফ্লেশন অ্যাকাউন্টিং, ইনফ্লেশন কথাটা একটু আগে বললাম, ইনফ্লেশন অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, ট্যাক্স অ্যাকাউন্টিং, এরকম আরও অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন ব্রাঞ্চ তোমরা এগুলো পড়বে। তার মধ্যে তোমাদের একটা আছে কস্টিং, তোমাদের যে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন যে সাবজেক্ট আছে সেখানে একটা আছে। হ্যাঁ, বাদ বাকিগুলো পরিবাহী যে হিসাব নিকাশকরণ যেটা আছে, পরিবাহী হিসাব নিকাশকরণ সেটা তোমাদের আছে। বাদ বাকিগুলো একটু বইয়ে দেখে নেবে, খুব একটা কোশ্চেন আসে না, ঠিক আছে। আমরা এই যে মোটামুটি ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম, এরপরে আমরা আস্তে আস্তে পরের দিন আমরা যেটা করব যে বিভিন্ন যে আমরা যে টার্মগুলোকে আমাদের জানতে হবে। শুধুমাত্র ওই অঙ্ক করে দিলাম গোল্ডেন রুল ফলো করে এটা নমিনাল অ্যাকাউন্ট, এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এটা রিয়েল অ্যাকাউন্ট, হ্যাঁ, এইগুলোকে তোমার জানতে হবে। আমি এখানে দুটো শব্দ আমি ব্যবহার করে ব্যাখ্যা করিনি, একটু বলে দিই। সম্পত্তি ব্যাপারটা একটু বলে দিই, টাইম আছে তো 2 মিনিট মাত্র। আচ্ছা যাক, সম্পত্তি এবং দায় ব্যাপারটা আমি পরের দিন বুঝিয়ে দেবো, এটা একটু এলাবোরেটলি বোঝাবো আর কি। সম্পত্তি বলতে কীভাবে চিনবে, দায় কীভাবে চিনবে, হ্যাঁ, এটা পরের দিন আর সময় নেই, আমি অন্য একটা ক্লাস নেবো এখনই, সেই জন্য আমি ছেড়ে দিচ্ছি পরের দিন। হ্যাঁ, পরের দিন এটাকে বোঝাবো, ঠিক আছে।